ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 2025 প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণীর গণিতের যে মডেল স্কুলগুলো আমি আলোচনা করেছি, ইতিপূর্বে আমি 7টি মডেল স্কুল সম্পূর্ণ করেছি। আজকে আমি তোমাদের 8 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো, তোমাদের দ্বিতীয় পর্যায় মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের 8 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো 1.289782 সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে। দেখো, 2 দশমিক বলতে আমরা 1.2 নেব, তারপরে অঙ্ক 2 দশমিক যদি হয় দশমিক পর দুটো অঙ্ক নেব। তা দুটো অঙ্ক নেওয়ার পর 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কটা যদি 5 অথবা 5-এর বেশি হয়, তবে পূর্ববর্তী অঙ্ক 1 বেড়ে যাবে। পূর্ববর্তী অঙ্ক যা ছিল তার 1 বেড়ে যাবে, অর্থাৎ 8 ছিল 9 হয়ে যাবে। তাহলে এখানে কোনটা হবে দেখি, অপশানটা কোনটা হবে? 1.29 হবে। 1.29 কোনটা? এটা অপশন নম্বর বি। অপশন নম্বর বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ 1.29 হবে। বেশ, পরের প্রশ্ন দেখো, যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে, তখন ট্রেনটি অতিক্রম করে নিজের দৈর্ঘ্য, ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। অপশন নম্বর সি, ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তারপর দেখো, x-1/3 x ইকুয়ালস টু 1/3 হলে x ইন্টু x-1/3 এর মান কত? চলো গণিতটা করি। তাহলে বলছে x-1/3, বলছে x-1/3 x-1/3 3x x-1/3x ইকুয়ালস টু 1/3। x-1/3 x ইকুয়ালস টু 1/3 হলে কার মান জানতে চাওয়া হচ্ছে আমাদের? তাহলে x ইন্টু x মাইনাস বলেছে x-1/3, x-1/3 এর মান কত? x-1/3 এর মান কত? 1/3 এর মান কত? তাহলে চলো মানটা, প্রশ্নটা দেখতে পাচ্ছি যে এই মানটাকে আমরা একটু মডিফাই করে নিই। দেখো, দেখতে পাচ্ছি এখানে x-1/3, এখানে দেখতে পাচ্ছি x-1/3x। সুতরাং আমরা যদি কি করব, যে উভয় পদে যদি x যদি গুণ করি তাহলে কি হয় দেখি। আমরা যদি উভয় পদে x গুণ করি তাহলে 1/3x ইকুয়ালস টু 1/3 ইন্টু এক্স। উভয় পদে আমরা x গুণ করে ফেলেছি। তারপর দেখো এই গুণটা আমরা করে ফেলি, এক্সটা এর মধ্যে নিয়ে আসি, দেখি তাহলে x² মাইনাস x/3x, কেমন? x/3x ইকুয়ালস টু x/3। তারপরে চলো দেখছি যে এখানে x6টা কেটে দাও, কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর কত থাকলো? তাহলে x² মাইনাস 1/3 ইকুয়ালস টু x/3। বা তাহলে আমরা 300 কে x² গুণ করলে 3x² মাইনাস 1/3 ইকুয়ালস টু x/3। এখানে 3 কেটে দাও, 3 কেটে দিলে কত পড়ে থাকছে? তাহলে 3x² মাইনাস 1 ইকুয়ালস টু এক্স। এক্সটা যদি এদিকে নিয়ে চলেছে, মাইনাস 1টা যদি এদিকে নিয়ে চলে আসে, কী হবে? 3x² প্লাস এক্স ইকুয়ালস টু 1, কেমন? 3x² প্লাস এক্স ইকুয়াল টু 1। এই পর্যন্ত রাখো। এবার এটাকে আমরা সমাধান করি। চলো এটা করি। এক্সটা গুণ করি, এর সঙ্গে কত হবে? x² কত হবে? দেখছি x² মাইনাস x/3 সমান, তাহলে এক্সের সঙ্গে 3 গুণ করি, 3x² মাইনাস x/3 ইকুয়ালস টু 3x² মাইনাস এক্স কী হচ্ছে এখানে, এখানে প্লাস এক্স ছিল, এদিকে এলে কী হবে? মাইনাস এক্স হবে। কী হবে? মাইনাস এক্স হবে। প্লাস এক্স ছিল, এদিকে এলে মাইনাস এক্স হবে। সুতরাং আমরা করলাম কি, এই 3x² মাইনাস এক্স ইকুয়ালস টু 1, অর্থাৎ 3x² মাইনাস 1 এর মান কত হবে? এক্সের মান হবে 3x² মাইনাস এক্সের মান হচ্ছে 1/3। এবার আমাদের মান উত্তর বেরিয়ে গেল। x ইন্টু x-1/3 এর মান কত? 1/3। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে, এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে পাই কোনটা হবে? এক্সকে যদি আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি কত পাবো? এক্সকে আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে পাবো x প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস, অন্তর বলেছে মাইনাস, তাহলে x মাইনাস 1/2 এর হোল স্কোয়ার। এটা হবে তোমাদের দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। পরের প্রশ্ন দেখো, এ সমান্তরাল সিডি, EF ছেদক ও GOH বিন্দুতে ছেদ করলে BGH ইকুয়ালস টু 115 ডিগ্রি হলে x ডিগ্রি মান কত? দেখতে পাচ্ছে, দেখো এই কোণের মানটা দেখো, এই x ডিগ্রি কোণের মান দেখতে পাচ্ছ। আচ্ছা চলো, এখানে x ডিগ্রি কোণের মানটা জানতে চাইছে কত হবে। এই কোণের মান যদি 115 ডিগ্রি হয়, এই কোণের মান কিন্তু 115 ডিগ্রি হবে। সুতরাং AB যদি সমান্তরাল সরলরেখা হয়, এই কোণের মান যা হবে এই কোণের মান তাই হবে। AB আর CD পরস্পর সমান্তরাল হলে 115 ডিগ্রি হলে এটাও 115 ডিগ্রি হবে। আর দেখো CD সমান্তরাল সরলরেখা, সুতরাং একে দুটি কোণে ভাগ করা আছে, তাহলে অর্থাৎ 180 ডিগ্রি সমান CD, অর্থাৎ CD
বাহুর বা সরলরেখার মান হচ্ছে 100 ডিগ্রি, 180 ডিগ্রি। সুতরাং এই কোণের মান যদি 115 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান ডিগ্রি কত হবে? তাহলে আমরা কী করব, 180 থেকে 115 বাদ দেবো। 115 বাদ দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। কত হবে? 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5। এখানে 7 থেকে 1 বাদ দিলে কত হবে? 6। 65 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 65 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কোণের মান কত হবে? 65। এক্স ডিগ্রি কোণের মান কত হবে? 65 ডিগ্রি। কেমন? 65 ডিগ্রি। কোনটা হবে? এই 65 ডিগ্রি অপশান। আর এর অপশানটা কত ছিল? এটা এই মানটা হবে বেশ, আর এর 1/3 হবে। কেমন? পরের প্রশ্ন দেখো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গমিটার বলা হয়েছে, এটির উচ্চতা হবে, আচ্ছা, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 42.5 বর্গমিটার, এটির উচ্চতা 8.5 মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত? যেহেতু আমাদের বলা হচ্ছে উচ্চতা আর ভূমির মান বলা হচ্ছে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি বলেছে? ভূমি ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কী হয়? ক্ষেত্রফল। চলো দেখি গণিতটা। চলো আমরা কী কী মান পাচ্ছি। ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া হয়েছে 42.5 বর্গমিটার, আর উচ্চতা বলা হচ্ছে 8.5 মিটার, আর ভূমি কত? এক্ষেত্রে তোমরা একটা সূত্র জানো কি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে কি, তাহলে তোমরা বলবে কি, আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কি হচ্ছে? ক্ষেত্রফল। তাহলে কার মান দেওয়া আছে? দেখো, ভূমির মান নেই, ভূমির মান বের করা করতে বলা হচ্ছে, উচ্চতা আছে, উচ্চতা মান দেওয়া আছে। তাহলে আমরা করবো কি, হাফ ইন্টু ভূমির মান নেই, ভূমি ইন্টু উচ্চতা কত হচ্ছে? 8.5। 8.5 ইকুয়ালস টু ক্ষেত্রফল কত? 42.5, বা ভূমি ইকুয়ালস টু 42.5 ইন্টু 1/2 উল্টে দাও, 2/1 করো, ইন্টু আর উচ্চতার মান আছে 1/8.5। তাহলে এর একটার আগে দশমিক আছে, আর এর একটা দশমিক আছে, সুতরাং দশমিক তুলে দিলাম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 425 হচ্ছে আর 85 হচ্ছে। তাহলে কত হবে? 8×5 = 40, অর্থাৎ 85 5-এ 425 কেটে গেছে। আমরা কী পড়ে থাকছে? 5 ইন্টু 2 অর্থাৎ সমান 10। কত উত্তর হবে? সমান 10। ভূমি কত হলো? 10 মিটার। ভূমি কত হবে? 10 মিটার। তাহলে 10 মিটার অপশান দেখি, 10 মিটার কি অপশান আছে? অবশ্যই আছে 10 মিটার। 10 মিটার। তাহলে ভূমির উচ্চতা, ভূমির দৈর্ঘ্য কত হবে? ভূমির দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে, পরের প্রশ্ন বলা হচ্ছে, একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলা হচ্ছে। গোটা অভিনয় মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে এত টাকা খরচ হলে, তাহলে পুরোটা ঢাকতে এত টাকা খরচ হলে, তাহলে প্রতি বর্গমিটারে ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটি পরিসীমা কত? এক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, কিন্তু কি ত্রিপলটি পুরোটা ঢাকতে কিন্তু এত টাকা খরচ হলে, তাহলে প্রতি বর্গমিটারে এত টাকা খরচ হলে, তাহলে কত করবো? আমরা ক্ষেত্রফল সহজে পেয়ে যাবো। তাহলে এই 6048-কে এই প্রতি বর্গমিটার দিয়ে ভাগ করলে, প্রতি বর্গমিটার ত্রিপলের দাম যদি 21 টাকা, এই 21 টাকা দিয়ে যদি ভাগ করি, তাহলে ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে অতএব আমরা করবো কি, আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের ক্ষেত্রফল। এত ভাষা তোমরা একটু দিয়ে দেবে, আমি তো ভাষাটা দেওয়ার চেষ্টা করছি। দেখো, তাহলে বলেছে দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ। ধরি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের প্রস্থ সমান x। একক বলা হচ্ছে কি? একক বলা হচ্ছে তোমার টাকা, ক্ষেত্রফল, পরিসীমা। এখানে বলেছে আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দ্বিগুণ হলে প্রস্থের ত্রিপল দিয়ে রাখতে এত টাকা খরচ হলে প্রতি বর্গমিটার অর্থাৎ মিটার। একক হবে কি? মিটার হবে, মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? দ্বিগুণ হবে। দৈর্ঘ্য সমান কত হবে? 2x মিটার। তাহলে এক্ষেত্রে আমরা বলছে ক্ষেত্রফল বের করতে হবে। তারপর যদি ক্ষেত্রফল বের করে নিতে পারি, তাহলে দেখো ক্ষেত্রফল কি হবে? তাহলে প্রতি বর্গমিটারে যে মাঠটি ঢাকতে আয়তাকার অভিনয় মঞ্চ ত্রিপল দিয়ে ঢাকতে, অভিনয় মঞ্চ ত্রিপল দিয়ে
ঢাকতে কত টাকা হয়? পুরো মাঠ গোটা মাঠটা ত্রিপল দিয়ে ঢাকতে এত টাকা খরচ হয়, 6,048 টাকা। ঢাকতে খরচ হয় 6,048 টাকা। আর এবং প্রতি বর্গমিটারে 21 টাকা খরচ হলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান 6,048/21। 6,048/21 তোমরা ভাগ করে দাও বর্গমিটার। তাহলে ভাগ করে দাও কত হবে? 7 7 3 21, 7 দিয়ে কাটো, 7 3 21, 7 7 6 42, 7 7 27 56, 27 56, 4 44, 7 6 42, 2 আছে 28, 7 4 28। এবার 3 দিয়ে কাটো, 3 2 6 26, 3 8 24, 2 24, 3 8 24, কত হলো? 288 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 288 বর্গমিটার। ক্ষেত্রফল কত? 288 বর্গমিটার। তাহলে তারপরে বলা হচ্ছে যে এক্ষেত্রে আমাদের পরিসীমা বের করতে হবে। কি বলা হচ্ছে? প্রতি বর্গ এত টাকা খরচ, ত্রিপলটি পঞ্চটির পরিসীমা কত? পরিসীমা বের করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের এই প্রস্থ দৈর্ঘ্যের মানটা প্রপারলি বার করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা জানি ক্ষেত্রফল যেহেতু পেয়ে গেছি, তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে কত? 2x গুণিতক x, আমরা জানি ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান কী হবে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত পেয়েছি? 288 বর্গমিটার পেয়েছি। 288 বর্গমিটার পেয়েছি। বা x 2x এর সঙ্গে যদি x গুণ করি কত হবে? 2x স্কোয়ার ইকুয়ালস টু 288 বর্গমিটার। 2 যদি এদিকে নিয়ে চলে যাই, বা x স্কোয়ার ইকুয়ালস টু 288/2 কত হবে? 2 একে 2, 2 4 8, 2 4 8 কেটে গেল, সমান কত হলো? বা x স্কোয়ার সমান হচ্ছে কত? 144 বর্গমিটার। বা x ইকুয়ালস টু কত হবে? তাহলে x ইকুয়ালস টু বর্গ এদিকে গেলে বর্গমূল হয়ে যাবে 144, বা x 144-এর বর্গমূল কত হবে? 12। 144-এর বর্গমূল কত হবে? 12। 12 মিটার। কত হবে? 12 মিটার। কেমন? 12 মিটার হয়ে গেল। তাহলে x এর মান যদি 12 মিটার হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে? অতএব দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য সমান কত হবে? তাহলে 2 × x বলা হচ্ছে, 2 গুণিতক 12 সমান কত হবে? 12 দুগুণে 24, 12 দুগুণে 24 মিটার। তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ সমান কত হবে? 12 মিটার। তাহলে এই ক্ষেত্রে পরিসীমা কত হবে? অর্থাৎ পরিসীমা আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের পরিসীমা সমান কত হবে? আমরা পরিসীমা সূত্র জানি কি? 2 গুণিতক দৈর্ঘ্য কত আছে? 24 যুক্ত প্রস্থ 12 সমান কত হবে? 2 গুণিতক 12 2 26, 4 2 6, আর 2 আর 1 কত? 3, 36 সমান কত হবে? 36 দুগুণে 72, কত? 72 মিটার। পরিসীমা কত হচ্ছে? 72 মিটার। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে √17 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। এই আসন্ন মানের বর্গ করো, এই বর্গ এবং 17 এর পার্থক্য নির্ণয় করো। আসন্ন মান বের করতে হবে। √17 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো, এই আসন্ন মানের বর্গ করো। এই আসন্ন মানের বর্গ করতে হবে, বর্গ করে এই বর্গ এবং 17 এর পার্থক্য নির্ণয় করো। চলো দেখে নিই। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান অর্থাৎ বর্গমূল √17 এর আসন্ন মান কত বলা হচ্ছে? 2 দশমিক স্থান পর্যন্ত। 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা 17 এর বর্গমূলটা বের করি। তাহলে দুটো করে সংখ্যা 17, কোন বর্গের নাম থেকে 17 কাটবে? 4 4 16, 5 5 25 হয়, 4 4 16, 1 4 16 কত নামবে? 1 নামবে। তারপরে আমরা দশমিক দিয়ে দুটো করে শূন্য নিয়ে নিই। দশমিক দিয়ে দুটো করে শূন্য নিলে কত দূর যায়? 2 দশমিক স্থান পর্যন্ত আমাদের করতে বলছে। তাহলে 4টা ডবল করে তো 8 হয়ে যাবে। তাহলে দশমিকটা তুলে দাও এখানে। দশমিক তুলে দিলে এবার দেখো কত নামবে? 1 আর দুটো শূন্য নামে না, 184। এখানে শূন্য যদি বসো, এখানে শূন্য বসাতে হবে। 84 80 শূন্য কত হবে?
শূন্য হবে, ৮০ শূন্য শূন্য, কত নামলো তোমার ১০০ নেমে গেলো। আরও দুটো শূন্য নামিয়ে আনো, কত হবে ১০,০০০ হয়ে গেছে। এই ৮০ রাখো আর শূন্য রাখো, তা শূন্য শূন্য ডবল করলে শূন্য হবে। এখন কোন সংখ্যা বসালে এর ১০,০০০ সমান হবে? ৮ ১০ ৮০। যদি আমরা এখানে ৯ করি, ৯ করি ৯ ৮ ৭২ আর ৮ ৬৪, কত নামতে যায় দেখি। সরি, এখানে ৮০ শূন্য হবে না, ৮১ এক দাও, একের জোর দিলে কত হবে? ৮১ একে ৮১ করে দাও, ৮১ একে ৮১, কত নামবে দেখো। এখানে ১০০ থেকে ৮১ বাদ দিলে কত হবে? ১৯, কত হবে? ১৯। ৮১ থেকে সরি ১০০ থেকে ৮১ বাদ দিলে কত? ১৯ হচ্ছে। ১৯, তারপরে আবার দুটো সংখ্যা নামাও, দুটো শূন্য নামাও, দুটো শূন্য নামলে ১৯০০ হবে। তাহলে ১৯০০ হলে এখানে ৮ দুগুণে, এখানে ২ দিলে যদি দেই আমরা ২ যদি দিই, এখানে একের ডবল হয়ে যাবে ২, একের ডবল হচ্ছে কিন্তু ২, একের ডবল ২ হচ্ছে, আর এখানে ২ যদি করি তাহলে ৮২২ হচ্ছে। তাহলে ৮২২ দুগুণে কত হবে? ৮২২ দুগুণে কত হবে? ২ দুগুণে ৪, ২ দুগুণে ৪, ৮ দুগুণে ১৬, ১৬৪৪। কেমন? কত হচ্ছে? ১৬৪৪। তাহলে ৩ দিলে ৮ ৩ ২৪ বেশি হয়ে যাচ্ছে, ৮ দুগুণে ১৬, তাহলে ২ দিলে এখানে ২ বসাবো, কত হবে? ১৬৪৪ হচ্ছে, ১৬৪৪। কত নামবে? ১০ থেকে ৪ বাদ দিলে কত হবে? ৬, ৯ থেকে ৪ বাদ দিলে কত হবে? ৫ ৪ ৯ ৫, আর এখানে কত আছে? ৮ থেকে ২ ৬ বাদ দিলে ২, ২৫৬, ২৫৬ হচ্ছে। তাহলে এই সংখ্যাটার মধ্যে এই দুটো সংখ্যা স্থির থাকবে, আর আমাদের ২ দশমিক স্থান পর্যন্ত বলেছে, মানে আমাদের ৩ দশমিক স্থান পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে ৮ ২ এটা ডবল হলে ৪ হবে। তাহলে এখানে কোন জোড় সংখ্যা বসালে এর সমান হবে? দেখো, এখানে যদি ১ বসাই, বেশি হয়ে যাচ্ছে, তাহলে দুটো শূন্য নামিয়ে আনো, দুটো শূন্য নামিয়ে আনো। দেখি, এখানে বিয়োগ করেছি ২৫৬ হয়েছে, আবার দুটো শূন্য নেমেছে, তাহলে কত হবে? ২৫,৬০০ হয়েছে। তাহলে ৮ ৮ ৬৪, ৯ ৭২, দেখা যাক কত হচ্ছে। ৮ দুগুণে ১৬, কত হয়েছে? ৩-এ যাবে। তাহলে এখানে যদি ৩ বসাই, এখানেও ৩ বসাবো, তাহলে ৮,২৪৩, ৩-এ কত হচ্ছে? ৩৩ নয় ২৪,০০০, দেখেছি ২৪,০০০ কত? ২৪,৭২৯, ২৪,৭২৯। কত নামবে দেখো? ১০ থেকে ৯ বদলে ১, এখানে ৯ থেকে ২ বদলে ৭, এখানে দেখতে পাচ্ছি ৫, ৫ থেকে ৭ বদলে অর্থাৎ ১৫, এখানে করো ১৫, ১৫ থেকে ৭ বদলে কত হবে? ৫ ৩ ৮ ৮৭১। আমাদের ২ দশমিক স্থান পর্যন্ত করার কথা ছিল, আমাদের ৩ দশমিক স্থান পর্যন্ত করে নিয়েছি। তাহলে অতএব √7 এর আসন্ন মান কত হবে দেখো? 4.123 ছিল। তাহলে আসন্ন মান কত হবে? 4.12 হবে। কারণ ৩ নম্বর অঙ্ক ৫ অথবা ৫-এর থেকে ছোট আছে, ৫ অথবা ৫-এর চেয়ে ছোট। সুতরাং একে কী বলা হবে? আগের সংখ্যা কোনো পরিবর্তন হবে না। কত হচ্ছে? আগের সংখ্যা স্থির থাকবে। সুতরাং কত হলো? ৪.12। কেমন? 4.12 হলো। তাহলে এরপর বলছে কি? এরপর বলেছে যে এই আসন্ন মানের বর্গ করো। তাহলে এর আসন্ন মানের বর্গ যদি করি, তাহলে 4.12 এর বর্গ সমান 4.12 এর বর্গ হলে কত হবে? সমান 4.12 ইন্টু 4.12 কত হবে? দেখো, ২ দুগুণে ৪, ২ একে ২, আর ২ দুগুণে ৪, ২ একে ২, সরি ৪ হয়েছে, ২ একে ২, আর ৪ দুগুণে ৮, আবার কত হবে? ২ ১ ৪, আর কত হবে? ৪ দুগুণে ৮, ৪ একে ৪, ৪ ৪ ১৬, কত হলো? ৪ ৪ ৮ ৮ ১৬ ১৭ ৭, তাহলে ১ ৪ ৪ ৮, একে ৯, আর ৬ একে ৬, আর ১, কত হলো? দেখো, দুটো সংখ্যা, নিচের সংখ্যাটা উপরের সংখ্যা, দুটো সংখ্যা, মোট ৪টি অঙ্কের আগে দশমিক আছে ১ ২ ৩ ৪, অর্থাৎ ১৬.৯৭৪, কত হবে? ১৬.৯৭৪৪। তাহলে বর্গ কত হলো? ৪.১২ এর বর্গ কত হলো? ১৬.৯৭৪৪। বুঝে গেছে? ১৬.৯৪৭৭। এবার দেখো কি বলেছে, এর বর্গটা করে নেওয়া হয়েছে। তাহলে এই বর্গ এবং ১৭ এর মধ্যে পার্থক্য, এই বর্গ এবং ১৭ এর মধ্যে পার্থক্য দেখো কত পার্থক্য হবে। অতএব পার্থক্য কত হবে? পার্থক্য কত দেখো, পার্থক্য সমান কত হবে? ১৭ বিযুক্ত ১৬.৯৭৪। পার্থক্য কত হবে? বাদ দেবো, ১৭ থেকে বাদ দিই আমরা। ১৭ থেকে যদি ১৬.৯৭৪৪ বাদ দিই, এর দশমিক বসাও, ৪টে শূন্য বসিয়ে দাও।
এগিয়ে করো 10, 10 থেকে 4 বাদ দিলে কত হবে 6, 9 থেকে 4 দিলে 5, আর এখানে কত আছে 9, 9 থেকে 7 বাদ দাও 2, আর এখানে 9, 9 থেকে বাদ দিলে 0 দশমিক দশমিক এখানে 16 থাকলো, চলে গেছে 16 অর্থাৎ 0, 0 দশমিক কত হবে 0.0256, 256। তাহলে এখানেই তোমাদের গণিতটা সম্পূর্ণ শেষ হলো। গণিতটা দেখো বুঝতে পেরেছো। প্রথমে কি করলাম, আমরা 7-এর বর্গমূল আসন্ন মান বের করলাম। প্রথম 4.1, 2, 3 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি। আমার 2 দশমিক স্থান পর্যন্ত নিতে বললে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত ভাগ করেছি। ভাগ করতে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হলো 4.12 হলো। এবার 4.12 এর বর্গ কত হলো, 4.12 এর বর্গ হলো 16.9744 হলো। আর 17-র সঙ্গে এর পার্থক্য কত, 17-র সঙ্গে 16.9744-এর সঙ্গে পার্থক্য হচ্ছে তোমার 0 দশমিক, অর্থাৎ বিয়োগ করেছি 17 থেকে 16.9744 বাদ দিয়েছি। বাদ দিতে পার্থক্য কত হলো, পার্থক্য মানে বিয়োগ জানি আমরা 0.0256। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিমি ও 36.7 কিমি গতিবেগে পরস্পরকে দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে তা নির্ণয় করো। চলো গণিতটা সমাধান করি। দেখো পূর্বের ক্লাসে আমি এই গণিতটা করে দিয়েছিলাম তোমাদের। প্রথমে তোমরা করবে কি, ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি বের করবে। দুটি দৈর্ঘ্য কত ছিল, দুটি ট্রেনের দৈর্ঘ্য ছিল, একটা হচ্ছে 200 মিটার আর একটা 240 মিটার। এই দুটি ট্রেনের মোট সমষ্টি বের করবে। সুতরাং তোমরা করবে কি, ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি কত হবে, দৈর্ঘ্য সমষ্টি হবে 440 মিটার। তারপর করবে কি, যেহেতু ট্রেন দুটি পরস্পরের দিকে এগিয়ে আসছে, সুতরাং এক্ষেত্রে তাদের ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ বের করবে। এক্ষেত্রে ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ বের করতে হলে ট্রেন দুটির গতিবেগ দুটো যোগ করবে। ট্রেন দুটির গতিবেগ হলো কি, একটার গতিবেগ ছিল 42.5 কিলোমিটার পার ঘন্টা, আর একটা ছিল 36.7 কিলোমিটার পার ঘন্টা। এই দুটোকে যোগ করলে দেখতে পাচ্ছি 79.2 কিলোমিটার পার ঘন্টা। বেশ, প্রতি ঘন্টায় 79.2 কিমি যাবে। বেশ, এই সমস্যাটি আমরা কিন্তু গণিতের ভাষায় উপস্থাপন করেছি। দেখো দুটো গণিতের ভাষায় সমস্যা যদি হয়, আমরা কিন্তু দুটো দূরত্ব পেয়েছি। একটা হচ্ছে 7,92,000 একক দশক শতক হাজার অযুত 69,000 পেয়েছি। আমরা মিটার করে নিয়েছি, কিলোমিটারকে আমরা মিটার করেছি। 79.2 কিলোমিটারকে আমরা কি করেছি, আমরা যদি মিটারে কনভার্ট করি সেক্ষেত্রে কী করবে, 1000 দিয়ে গুণ করবে। কিমি থেকে মিটারে যেতে কত, 1000 দিয়ে গুণ করতে হয়। সুতরাং আমরা 79.2-কে আমরা 1000 দিয়ে গুণ করেছি, গুণ করতে 79,200। কেমন? আর আরেকটা আমি গতিবেগ পেয়েছিলাম, আরেকটা দূরত্ব পেয়েছিলাম 440, কেননা দুটো ট্রেনের মোট সমষ্টি বের করেছি, দৈর্ঘ্যের সমষ্টি বের করেছিলাম 440। এক্ষেত্রে আমরা কী করলাম, এক্ষেত্রে করেছি 440 একটা দূরত্ব পেলাম, মিটারে পেয়েছি। তারপর দেখো সময় বের করেছি কত, সময় ছিল 1 ঘন্টা। প্রতি ঘন্টায় বলা হয়েছে 79.2 কিমি যায়। এক্ষেত্রে 3600 ঘন্টাকে আমরা সেকেন্ড করেছি, 3600 সেকেন্ড করেছি। এবার দেখো দূরত্ব ও সময় পরস্পর সম্পর্ক কিন্তু সরল সম্পর্ক। এক্ষেত্রে সম্পর্কটি হবে সরল সমানুপাতি হবে। আর সরল সমানুপাতি হলে আমরা জানি এত এত, অর্থাৎ 79 অর্থাৎ 79,200 440, আবার ডবল 3600 সরল সমানুপাতি আছে মানে কি, যেমন আছে তেমন বসিয়ে দেবে। 3600 ইন্টু জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নকে তোমরা এক্স ধরতে পারো, অসুবিধা নেই। আমরা করলাম কি, কারাটি করে ফেলবে। 79 বা 79,200 গুণিতক 3600, অর্থাৎ কী করলাম, আমরা করলাম প্রথম পদ গুণিতক তৃতীয় পদ। কী বললাম, প্রথম পদ গুণিতক তৃতীয় পদ, দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ, আর বাই প্রথম পদ। তাই চতুর্থ পদটা বেরিয়ে পড়বে। তারপর উপরে করলাম 440 গুণিতক 3600 বাই 79,200, ভাগ করে দিচ্ছি, কাটাকাটি করছি। কাটাকাটি করতে কিন্তু তোমাদের 20 সেকেন্ড বেরিয়েছে। এখানেই তোমাদের কিন্তু গণিতটা সম্পূর্ণ সমাধান হয়েছে। তারপরে চলো, তারপর প্রশ্ন দেখো। বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলছে 3.2/16 এবং তাদের ভাগফল বলছে 1/2 হলে সংখ্যা দুটি কী কী। চলো গণিতটা সমাধান করি। দেখ গণিতটা সমাধান করবে এইভাবে, তোমরা ধরে নেবে দুটি সংখ্যা, একটা বড় সংখ্যা ধরবে আর একটা ছোট সংখ্যা ধরবে। যদি দুটি সংখ্যা ধরা হয় তাহলে কি করা হচ্ছে, একটি সংখ্যা আছে বড় সংখ্যা ছোট সংখ্যা ধরো, ছোট সংখ্যা গণিতক বড় সংখ্যা। ওই ক্ষেত্রে তোমরা বড় সংখ্যা ধরো প্রশ্নানুসারে প্রথম করো। প্রশ্নানুসারে ছোট সংখ্যা ধরবে না, আমি একটু পাশে করছি। দেখো ছোট সংখ্যা বা বড় সংখ্যা করো, বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা সমান কত হচ্ছে, বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা সমান কত হবে বলা হচ্ছে, এখানে গুণফল বলা হচ্ছে
এখানে 3 পূর্ণ 2/16 গুণ করা হচ্ছে, গুণফল কত হবে 3 পূর্ণ 2/16। তারপরে বলা হচ্ছে এদের ভাগফল অর্থাৎ বড় সংখ্যা ভাজিতক ছোট সংখ্যা, বড় সংখ্যা ভাজিতক ছোট সংখ্যা, তোমরা বাই দিয়ে দাও, কি বলো বাই বড় সংখ্যা বাই ছোট সংখ্যা, বড় সংখ্যা বাই ছোট সংখ্যা সমান কত বলবে, এখানে দেওয়া হচ্ছে কি 1/2 ভাগ বলা আছে 1/2 বলা হচ্ছে 1/2, তাহলে বড় সংখ্যা বাই ছোট সংখ্যা 1/2। এখানে দেখতে পাচ্ছি 1/2টা কিন্তু বড় হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি একে যদি ভাগ করি দেখতে পাচ্ছি যে 16 × 48, 16 × 48, 48 দিয়ে 50, 50/16, 50/16, তাহলে 50/16, 50টা বড় হচ্ছে আর নিচেরটা 16 হচ্ছে, সুতরাং গুণ করলে কত হবে, উল্টে দিলে কত হবে 1/16 50, আমরা 50/16 যদি আমরা গুণ করে দেখতে পাচ্ছি 50/16 কি আমরা বড় কোনটা ছোট সংখ্যা বুঝতে পারছি, আমরা অবশ্যই বুঝতে পারছি 50/16। এই যদি ভাগ আকারে প্রকাশ করি তাহলে দেখো বড় সংখ্যা বাই ছোট সংখ্যা 1/2, এক্ষেত্রে বড় সংখ্যা হবে না ছোট সংখ্যা উপরে হবে, এক্ষেত্রে কোনটা হবে ছোট সংখ্যা উপরে হবে, এক্ষেত্রে কিন্তু ছোট সংখ্যা উপরে হবে, কেমন ছোট সংখ্যা উপরে হবে, ছোট সংখ্যা যদি উপরে হয় তোমরা একটু ভুল হয়ে গেছে কেটে দাও, তাহলে ছোট সংখ্যা বাই বড় সংখ্যা সমান কত হবে 1/2 হচ্ছে 1/2, বুঝতে পেরেছো 1/2 হচ্ছে। বেশ, তারপরে করবে যে এই দুটো সংখ্যাকে কি করবে দেখো, প্রথমটির সঙ্গে দ্বিতীয়টি গুণ করো, প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা কী ছিল উপরটা বড় ছিল 50, সুতরাং বড় সংখ্যা আগে করেছে আর নিচেটা ছোটো ছিল সুতরাং ছোটোটা তারপরে করেছে, অর্থাৎ বড় সংখ্যা গুণিত ছোটো সংখ্যা সমান কত হবে 50/16, কেমন 50/16। এরপরে করেছে কি এরপর ছোটো সংখ্যা বাই বড় সংখ্যা, ছোটো সংখ্যা বাই বড় সংখ্যা ইকুয়ালস টু 1/2 হয়েছে, 1/2 হচ্ছে। তাহলে এবার কি করবে, এবার বলে প্রথমটির সঙ্গে দ্বিতীয়টি কী করবে গুণ করবে, প্রথমটির সঙ্গে দ্বিতীয়টি গুণ করে পাই, দেখছি ছোট সংখ্যা দুটো গুণ করে ফেলি, প্রথমটা ছিল বড় সংখ্যা গণিত ছোট সংখ্যা ছিল, বড় সংখ্যা গণিত ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা, তারপরে গুণ করতে বলছে তারপরটা করি ছোট সংখ্যা বাই বড় সংখ্যা সমান কত হচ্ছে, এর মান ছিল 50/16 ছিল আর এর মান ছিল 1/2 ছিল, কেমন। তাহলে আমরা কাটাকাটি করতে পারি, দেখো বড় সংখ্যা কেটে দাও, কত পড়েছে ছোট সংখ্যা বা ছোট সংখ্যার বর্গ ইকুয়ালস টু কত 25 দুগুণে 50, 25 হচ্ছে আর 16 হচ্ছে সমান 25/16 হচ্ছে, বা তো ছোট সংখ্যার বর্গটা এদিকে নিয়ে চলে আসো, তাহলে ছোট সংখ্যা পড়ে থাকবে, ছোট সংখ্যা সমান কত হবে বর্গমূল 25, 25/16, বা ছোট সংখ্যা সমান কত হবে 25 বর্গমূল 5 আর 16 বর্গমূল 4, 5/4, ছোট সংখ্যার মানটা বেরিয়ে গেল 5/4। এবার এই ছোট সংখ্যার মানটা উপরে যে কোনো মানের সঙ্গে তোমরা বসিয়ে দাও, তাহলে আমি যদি দ্বিতীয় সংখ্যা ছোট সংখ্যা বাই বড় সংখ্যা এর ক্ষেত্রে ছোট সংখ্যার মানটা যদি বসাই তাহলে কি করবো আমরা, তাহলে অতএব কি ছিল আগে ছোট সংখ্যা ছিল ছোট সংখ্যা বাই বড় সংখ্যা সমান কত ছিল 1/2, তাহলে ছোট সংখ্যার মানটা কত ছিল 5/4, তাহলে আমরা 5/4 যদি বসাই সেক্ষেত্রে কী হবে 5/4 যদি বসাই এক্ষেত্রে ছোট সংখ্যার মান হবে 5/4 বাই বড় সংখ্যার মানটা পেয়ে যাবে তোমরা, তাহলে কত হবে 1/2, বা তাহলে মানটা তোমরা এইভাবে করো, তাহলে 5/4কে তোমরা নিয়ে আনো নিচে, তাহলে বড় সংখ্যা গুণিতক বড় সংখ্যা বাই 1/2, বা 5-এর সঙ্গে 2 তোমরা গুণ করে দাও, 5-এর সঙ্গে 2 গুণ করো আর এই সংখ্যার সঙ্গে একের গুণ করো, কত 4 গুণিতক বড় সংখ্যা পড়ে থাকবে সমান 5 দুগুণে 10, বা বড় সংখ্যা সমান কত হবে, তাহলে গুণ ছিল ভাগ করে দাও, তাহলে 10/4 সমান 2 দুগুণে 4, 2 5-এ 10 সমান 5/2, 5/2 হলো। তাহলে আমাদের দুটো সংখ্যা বেরিয়ে পড়েছে, বড় সংখ্যা একটা বেরিয়েছে, বড় সংখ্যা সমান কত হলো 5/2
আর ছোটো সংখ্যা কী বেরোলো, ছোটো সংখ্যা সমান কত হলো 5/4। কী করলাম, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে উপরের সংখ্যাটা এই ধরনের গণিতগুলো আসবে, দেখো লক্ষ্য ভালো করে বুঝে রাখো যে এই ধরনের সংখ্যা যদি আসে, লক্ষ্য রাখবে উপরের সংখ্যা যদি বড় হয় তখন প্রথমে তোমরা বড় সংখ্যাটা লিখবে, আর নিচে যদি ছোটো হয় তারপরে ছোটো সংখ্যা লিখবে। কেমন, এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই 1/2 এর ক্ষেত্রে উপরটা কিন্তু ছোটো সংখ্যা, নিচটা কিন্তু বড় সংখ্যা। এইভাবে তোমরা গুরুত্ব দিয়ে তোমরা এই মানগুলো সাজিয়ে ফেলবে। প্রথমটা লবটা যদি বড় হয় তাহলে প্রথমে বড় সংখ্যা লিখে রাখবে, আর হর যদি ছোট হয় পরেরটা ছোট সংখ্যা। আর এটা যদি লবটা যদি বড় হয় তাহলে বড় সংখ্যা প্রথমে লিখবে, আর ছোট সংখ্যা পরে লিখবে। আর ও লবটা যদি ছোট হয় প্রথমে কিন্তু তোমরা ছোট সংখ্যা লিখবে। কেমন, আর এই ক্ষেত্রে সেরকম একটা কিন্তু 2 এর থেকে বড়, অর্থাৎ লব ছোট হচ্ছে, সুতরাং আমরা ছোট উপরেরটা লিখবো, আর হর যেহেতু বড় হচ্ছে হর নিচেরটা আমরা বড় করব। চলো পরের প্রশ্ন বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য বলছে 36 মিটার এবং প্রস্থ বলছে এত মিটার। জমিটির বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল এবং রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল কত আমাদের বের করতে বলছে। দেখো এই হচ্ছে আয়তাকার একটা জমি, তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য কত বলা হচ্ছে, দৈর্ঘ্য বলা হচ্ছে তোমাদের 36 মিটার, প্রস্থ 24 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার আর প্রস্থ হচ্ছে 24 মিটার। কেমন, বলছে 2 মিটার বাইরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। বাইরের দিকে যদি 2 মিটার চওড়া রাস্তা হয়, বাইরের দিকে 2 মিটার চওড়া রাস্তা হলে, বাইরের দিকে কিন্তু 2 মিটার চওড়া রাস্তা, বাইরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। তো 2 মিটার চওড়া রাস্তা হলে তাহলে এই চওড়া 2 মিটার রাস্তা, 2 মিটার চওড়া রাস্তা, সুতরাং এদিকে 2 মিটার, এইদিকে 2 মিটার। তাহলে আমাদের প্রথমে কিন্তু আয়তাকার জমির ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তাহলে প্রথমে দৈর্ঘ্য প্রস্থ দেখতে গেলে অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল আমাদের ক্ষেত্রফল জানতে চাওয়া হয়েছিল। ক্ষেত্রফল সমান কত হবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ জানি আমরা কি, তাহলে 36 গুণিতক 24 সমান কত হবে, 36 আর 24 তোমরা গুণ করে ফেলো। 6 4 24, 4 হাতে 2, 4 3 12, 13 14, 6 3 12, 2 হাতে 1, 3 2 6 কে 7, 4 6 8, 864 বর্গ মিটার। তাহলে জমিটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এরপর বলেছে দেখো, এরপর রাস্তা সমেত আয়তাকার জমির দৈর্ঘ্য সমেত রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ আয়তাকার জমির রাস্তা সমেত দৈর্ঘ্য কি বলবে, রাস্তার জমির দৈর্ঘ্য ছিল এতটা, তাহলে রাস্তা সমেত আয়তাকার জমির রাস্তা সমেত জমির দৈর্ঘ্য, তাহলে আয়তাকার জমির রাস্তা সমেত জমির দৈর্ঘ্য, রাস্তা সমেত জমির দৈর্ঘ্য, তাহলে 2 মিটার করে বেড়েছে। দেখো দৈর্ঘ্য এদিকে 2 মিটার বেড়েছে, এদিকে 2 মিটার বেড়েছে, সুতরাং হবে কি দৈর্ঘ্য সমান হবে কি, তাহলে 36, আগে জমির দৈর্ঘ্য ছিল 36 আর রাস্তা 2 মিটার করে বেড়েছে, অর্থাৎ যুক্ত 2 গুণিতক 2 সমান কত হবে, 36 দিয়ে কত 2 4, অর্থাৎ 40 মিটার। দৈর্ঘ্য কত হলো 40 মিটার। আর প্রস্থ কত হবে, প্রস্থ সমান কত হবে, প্রস্থ ছিল 24, 2 মিটার করে বেড়েছে, এদিকে 2 মিটার বেড়েছে, এদিকে 2 মিটার 4 মিটার বেড়েছে, 2 গুণিতক 2 সমান কত হবে, 2 দুনে 4, 28 মিটার। কত মিটার বেড়েছে, 28 মিটার, 4 মিটার বেড়েছে। কেমন, তাহলে 28 মিটার দৈর্ঘ্য পেয়েছে আর প্রস্থ পেয়েছে 28 মিটার পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে রাস্তা সমেত জমির ক্ষেত্রফল, অতএব রাস্তা সমেত জমির ক্ষেত্রফল সমান কত হবে, 40 গুণিতক 28 বর্গ মিটার সমান 8 4 32, 2 হাতে 3, 4 2 8, 9 10 11, আর একটা 0, 1120 বর্গ মিটার। 8 4 32, 32 2 হাতে 3, 4 2 8, 9 10 11, 1120 বর্গ মিটার। কেমন, বেশ, আমরা রাস্তা সমেত জমির টোটালটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। টোটাল ক্ষেত্রফল পেলাম কি, 1120 মিটার। আর আগে শুধুমাত্র জমির ক্ষেত্রফল কত পেয়েছে, 864 বর্গ মিটার। তাহলে এবার রাস্তা বাদে
জমি বাদে রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল সমান কত হবে? 1120 থেকে বাদ দেবে কত? 864, 864 বাদ দেবে। তাহলে 1120 থেকে 864 যদি বাদ দাও কত হবে? 6 নামলো, 11, 11 থেকে 6 বাদ দাও 5, 10, 10 থেকে 8 বাদ দিলে কত হবে? 2, 256 কত হবে? 256 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। রাস্তার ক্ষেত্রফল কত হলো? 256 বর্গ মিটার। কী জানতে চাওয়া হয়েছিল আমাদের কাছে? যে রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল পেয়েছি কত? রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল, রাস্তা বাদে এই রাস্তাটা বাদ দিয়ে আয়তাকার জমির ক্ষেত্রফল পেয়েছিলাম 864 বর্গমিটার। আবার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল চেয়েছিল 256 বর্গমিটার। কেমন? চলো পরের প্রশ্ন কী বলছে? একটি ট্রেন 8 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। এই গণিতটাও আমি আগে সমাধান করেছি। চলো দেখো গণিতটা কী হচ্ছে। প্রথমে লিখবে প্রশ্ন অনুসারে ট্রেনটি 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হলো? কত? ট্রেনটির নিজের দৈর্ঘ্য, বেশ 8 সেকেন্ডে কিন্তু নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে পারে। 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। সুতরাং আমরা জানি ট্রেনটি 20 সেকেন্ডে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য আর প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। সুতরাং এই 100 কত ছিল? 180 না কত ছিল? না 264 বর্গমিটার অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে আমরা করব, চলো গণিতটা করি নতুন করে। তাই করলাম কি, প্রশ্ন অনুসারে ট্রেনটি 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। 8 সেকেন্ড বলা হয়েছে, 8 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট মানে কি? নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ট্রেনটি 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, অর্থাৎ একটি টেলিগ্রাফ অর্থাৎ নিজের টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে। সুতরাং আমরা করব কি এবার? তাহলে কত সেকেন্ডে? 8 সেকেন্ডে। তারপর বলেছে 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। দেখো 20 সেকেন্ডের মধ্যে ট্রেনটির সেতু অতিক্রম করবে, আবার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। সুতরাং আমরা করব কি, যেহেতু ট্রেনটি কত সেকেন্ডে? 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। এখানে সেতুর দৈর্ঘ্য কত বলা হয়েছে? 264 মিটার। সেতুর কত? 264 মিটার সমান কত আছে? যেহেতু সেতুর দৈর্ঘ্য কত ছিল? সেতুর দৈর্ঘ্য সমান কত হবে? 264 মিটার। কেমন? এবার এই 264 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। এখানে বলা হয়েছে 8 সেকেন্ডে যদি একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে কি? ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এক্ষেত্রে আমরা লিখতে পারি, অতএব 8 সেকেন্ডে যায় ট্রেনের নিজের দৈর্ঘ্য বা একটি টেলিগ্রাফ পোস্ট কেমন? তাহলে 8 সেকেন্ডে যদি নিজের দৈর্ঘ্য, এই 20 সেকেন্ডের মধ্যে কিন্তু নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে আর সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। 8 সেকেন্ড বাদ দিলে তাহলে বাকি থাকছে কত? 20 সেকেন্ড। তাহলে অতএব ট্রেনটি 20 বিযুক্ত 8 সমান কত হবে? 12। তাহলে 12 সেকেন্ডে যায় কত মিটার যায়? 264 মিটার, অর্থাৎ 264 মিটার। তাহলে 12 সেকেন্ডে যায় কত? 264 মিটার। তাহলে এবার আমরা 1 সেকেন্ডে কতটা যাবে ট্রেনটি 1 সেকেন্ডে যাবে কত হবে? 264/12। আবার 8 সেকেন্ডে বলা হয়েছে, 8 সেকেন্ডে কতটা যাবে সেটা বের করে নিতে পারবো আমরা। এই 8 সেকেন্ড কতটা যাবে মানে কি? ট্রেনটি নিজে তত একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে পারবে, অর্থাৎ ট্রেনটির নিজের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে 264/12 × 8
কেমন? দেখো কী করলাম আমরা, কাটাটিটা করে ফেলে। 4 দুগুণে দেখো 4 দুগুণে 8 আর 4 তিনে 12 আর 3 3 আষ্টে 24, 2 24, 3 আষ্টে 24, কত পেলাম? 88 গুণিতক 2 সমান কত পাবো? 8 দুনে 16, 6 হাতে 1, 8 দুনে 16, 1 17, 176 মিটার। তা ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? 176 মিটার। তাহলে ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত হলো? 176 মিটার। অতএব লিখবে তোমরা, অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য সমান 176 মিটার। ট্রেন দৈর্ঘ্য কত হলো? 176 মিটার। আবার লিখবে ট্রেনটি 8 সেকেন্ডে যাবে, যায় কত হবে? কত মিটার জানি আমরা? 176 মিটার। অতএব আবার ট্রেনটি 8 সেকেন্ডে যায় সমান কত হবে? 176 মিটার। কেমন? 8 সেকেন্ডে যাবে কত? 176 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে কত? 1 সেকেন্ডে যায় কত হবে? সমান 176 বাই কত হবে? 176 বাই তোমার যদি করো তাহলে 8 গুণিতক মিটার থেকে কিলোমিটার গেলে 1000 দিয়ে ভাগ করো, মিটার থেকে কিলোমিটার হলে 1000 দিয়ে ভাগ করো, কিমিতে প্রকাশ করো, কিমিতে অর্থাৎ প্রতি ঘন্টায় হবে। তাহলে কিমিতে হবে কত? 1000। তাহলে 1 সেকেন্ডকে ঘন্টায় প্রকাশ করো, 3600 সেকেন্ড দিয়ে গুণ করো, 3600 সেকেন্ডে যায়। আমরা কত করব? 176 গুণিতক 3600, 176 গুণিতক 3600 বাই 8 গুণিতক 1000। এর দুটো শূন্য কাটো, এর দুটো শূন্য 10 পড়ে থাকছে। তাহলে এখানে কাটো 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 1 16, 8 দুগুণে 16 22 থাকলো, আর নিচে কিন্তু 10 আছে। তাহলে কত হবে দেখো, 36 আর 10 কাটো, 36 10 কাটার দরকার নেই, আমরা 10 দিয়ে 36 সঙ্গে। তাহলে অতএব গতিবেগ কত বেরিয়ে যাবে? গতিবেগ সমান কত হলো? তাহলে 22-এর সঙ্গে 36 গুণ করে 10 দিয়ে ভাগ করো। তাহলে 22-এর সঙ্গে 36 যদি গুণ করি, তাহলে 36 গুণিতক 22, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6, 1 7, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6, 1 7, অর্থাৎ 72, 2 9 7। তাহলে 2 9 7, তাহলে 2 9 7 যদি হয়, বাই নিচে 10 আছে, সুতরাং কত হবে? বাই 10 মানে কি? 79 পয়েন্ট কত হবে? 79.2 কিলোমিটার প্রতি ঘন্টা। কত হবে তোমাদের এই প্রশ্নের উত্তর? কত হবে তাহলে বেরিয়ে গেল? তাহলে 79.2 কিলোমিটার পার ঘন্টা। কত হবে? 79.2 কিমি পার ঘন্টা। কেমন? শেষ হয়ে গেল। এখানেই তোমাদের গণিতটা সম্পূর্ণ শেষ করলাম। এর পরের প্রশ্ন দেখো বলছে 4a² - 4 + 1/a², এই বীজগাণিতিক সংখ্যামালাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো এবং মান নির্ণয় করো যখন a = 1/2। তাহলে বলা হচ্ছে a² 4a² + 4 4a² + 4 + 1/a², আর মান দিয়েছে, এর মান a = কত বলেছে? 1/2, -1/2। তাহলে এর মান দেওয়া আছে -1/2, আর এখানে দেওয়া আছে 4a² + 4 + 1/a²। এই মানটা আমরা করি, দেখি গণিতের সমাধান করি, পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হলে তাহলে 2 এর a বর্গ করে নেব, প্লাস 2 × 2a আর 1/a প্লাস 1/a এর হোল স্কোয়ার সমান a² + 2ab + b², অর্থাৎ a + b হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ 2a + 1/a এর হোল স্কোয়ার। কেমন? এবার মানগুলো বসে দিই। সমান দেখো 2a 2 × a অর্থাৎ 2 গুণিতক কত হবে? -1/2 প্লাস 1/a আছে -1/2। তাহলে বর্গাকারে প্রকাশ করব, দেখি সমান। তাহলে এই দেখো গুণ করছে, তাহলে 2 2 কেটে যাবে, গুণ করলে 2 দিয়ে কেটে যাবে, তাহলে -1 পড়ে থাকছে, প্লাস এই মাইনাসে প্লাস 2টা উল্টে যাবে, তাহলে 2 থাকলো, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস, কত হলো? মাইনাস হলো, প্লাস মাইনাসে মাইনাস, 2 উল্টে গেলে 2 উত্তর হবে। কত হবে? বর্গ সমান কত হবে? মাইনাসে মাইনাস হচ্ছে 2 একে 3, তাহলে -3, 3 এর বর্গ সমান কত হবে? 3 3 9। কেমন?
দেখো গণিতটা করেছি, দেখো 9 হয়েছে উত্তরটা। 9 হয়েছে কেন মাইনাস উড়ে গেল? দেখো আমরা যদি -3 এর বর্গ যদি করি, এখানে যদি তোমাদের সমস্যা হয় একটু বুঝিয়ে দিই, তাহলে -3 বর্গ মানে এই সংখ্যাটা দুবার গুণ হবে, -3 ইন্টু -3 কত হবে? 3 3 9, আর মাইনাস মাইনাস কি প্লাস হয়? তাহলে ধনাত্মক রাশি যদি হয়, ধনাত্মক রাশির বর্গ যদি হয়, তার মাইনাসটা থাকে না, প্লাস হয়ে যায়। কেমন? 9 হয়েছে, কেমন? +9 ধনাত্মক সংখ্যা, আর বর্গটা দুটো উত্তর বেরিয়ে গেল। তাহলে 2a + 1 এটা অর্থাৎ এটা একটা বর্গাকারে প্রকাশ করেছে, আর তার মানটা বসিয়ে 9 উত্তর পেয়েছে। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে x/y = y/x + 3/2 হলে এর মান নির্ণয় করো। তাহলে এর মানটা নির্ণয় করো। তাহলে এর মানটাকে আমি একটু মডিফাই করে নিই। তাহলে x/y = y/x প্লাস কত বলেছে? 3/2 বলেছে তো, 3/2 আর মানটা নির্ণয় করতে বলছে কি x² y² বলছে x² + y² এর মানটা কত হবে? দেখো এই মানটা মডিফাই করে নিই। তাহলে x/y বা দিয়ে দাও y, এই y/xটা এইদিকে চলে গেলে মাইনাস হবে y/x, কেমন? = 3/2 পরে থাকছে। এই মানটা এইটুকু পরে ফেলে রাখো। তো এর সমান হয়ে গেছে। তো আমরা এটাকে বর্গাকারে যদি প্রকাশ করি, তাহলে x/y + y/x, x এর হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার হলে এখানে মাইনাস করো, এই মাইনাস যদি করি এখানে প্লাস দেবে 2 ইন্টু x/y ইন্টু y/x, এক্স কেটে যাবে, y কেটে যাবে, 2 পরে থাকছে। তাহলে x/y - y/x এর মান কত এখানে পেয়ে গেছি? 3/2, 3/2 এর বর্গ প্লাস 2 সমান কত হলো? 9/4 প্লাস 2 সমান কত হলো? 4 দুগুণে 8, 9 + 8/4 সমান কত হবে? 9 8 17, 17/4 হয়ে গেছে তোমাদের উত্তর। চলো পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে x = 1/a/b + b/a এবং y = a/b - b/a হলে এর মানটা কত নির্ণয় করতে বলছে। তাহলে x/y এর মানটা বলা হচ্ছে কি কত? তাহলে x/y এর মানটা বলছে, দেখো মানটা বলছে x = বলেছে x = a/b প্লাস b/a, আর y এর মান বলছে a/b মাইনাস b/a। তাহলে এই মানটাকে দেখতে পাচ্ছি, তাহলে x⁴ প্লাস y⁴ মাইনাস 2 ইন্টু x² y² এই টোটালটার মান বলছে 16। উত্তর হবে 16। উত্তরটা 16 হয়, বাম পক্ষে সূত্রটা 16 হয় কিনা দেখি, আগে মানটা মডিফাই করি। তাহলে এখানে x আর y আছে, এই দুটোকে আমরা একবার যোগ করবো আর এই দুটোকে একবার বিয়োগ করবো। যদি x + y করি, তো সেক্ষেত্রে এই মানগুলো যোগ হবে। তাহলে a/b প্লাস b/a প্লাস a/b a/b মাইনাস b/a, তাই প্লাস b/a মাইনাস b/a কেটে যাবে, কেটে গেলে কত থাকছে? a/b প্লাস b/a, a/b, তাহলে লসাগু করলে b কত হবে? b হবে, তাই না? আর a দুটো আছে তো 2a হয়ে যাবে। আবার যদি x মাইনাস y যদি করি তাহলে কত হবে? তাহলে a/b প্লাস b/a মাইনাস দিলে a/b আর মাইনাস থাকলে কি প্লাস হয়ে যাবে b/a। তাহলে a/b কেটে যাবে, কেটে গেলে কত থাকবে? a/b কেটে গেল, কি থাকছে? b/a প্লাস b/a কত থাকবে? এইটা কমন নাও, একটা মানে a লসাগু করলে a হচ্ছে, আর দুটো b যোগ করলে 2b হচ্ছে। তাহলে a প্লাস b, x প্লাস y এর মান হচ্ছে 2a/b, আর x মাইনাস y এর মান হচ্ছে 2b/a। কেমন? এবার আমরা আমাদের মানটা নির্ণয় করতে বলছে কি x⁴ প্লাস y⁴ আর প্লাস বলেছে সামথিং, মাইনাস 2x² y²। তাহলে এর মানটা আমরা করি, এর বর্গাকারে রূপান্তরিত করি। x² এর হোল স্কোয়ার মাইনাস আছে, মাইনাস নিয়ে নাও, -2x² ইন্টু y এর 4 যদি হয় প্লাস y এর হোল স্কোয়ার যদি হয়, y² এখানে বসবে y²। তাহলে কত হলো? a² - 2ab প্লাস b²। তাহলে a - b হোল সূত্র। তাহলে x² - y² এর হোল স্কোয়ার সমান a² - b² সূত্র জানি আমরা। তাহলে x প্লাস y ইন্টু x মাইনাস y এর হোল স্কোয়ার। দেখো x প্লাস y এর মান ছিল, এখানে x প্লাস y এর মান ছিল 2a/b,
তাহলে 2a/b ইন্টু 2b/a, 2b/a, আর x মাইনাস ওয়াই এর মান কত হবে 2b/a হোল স্কোয়ার সমান এ কাটো বি কাটো, কত 2 ইন্টু 2 পড়ে থাকছে সমান 2 দুগুণে 4 হচ্ছে, 4 হোল স্কোয়ার, 4 হোল স্কোয়ার সমান কত হবে 16। তাহলে এটা আমরা করে দিই বাম পক্ষ, আর বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, সেখানে উত্তরে 16 আছে। কি লিখবে? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কেমন? পরের প্রশ্ন চলো, কি বলছে? পরের প্রশ্ন বলছে এল এর হোল স্কোয়ার প্লাস এম এর স্কোয়ার ইকুয়ালস টু 13 হলে এল প্লাস এম ইকুয়ালস টু 5 হলে এল এম এর মান কত? চলো এখানে গণিতটা আমি করে দিচ্ছি। চলো কি বলেছে? এল এর হোল স্কোয়ার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার বলেছে, এম স্কোয়ার ইকুয়ালস টু কত বলছে? ইকুয়ালস টু 13 বলছে। আর এল প্লাস এম এর মান কত? 5। এল প্লাস এম এর মান ইকুয়ালস টু 5। আর কি বলছে? তাহলে এল এম এর মান কত জানতে চাইছে। এল এম এর মানটা কত দেখে নিই আমরা। এল এম এর মান কত ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন। এই মানটাকে যদি আমরা মডিফাই করি তাহলে দেখতে পাবো এল এম এর মানটা আমরা পাচ্ছি কিনা। চলো দেখে নিই। সমান এল এ দেখো বা দাও, বা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি আমাকে এল প্লাস এম এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এল ইন্টু এম ইকুয়ালস টু 13 সমান বা এল প্লাস এম এর মান কিন্তু 5 দেওয়া হয়েছে, তো 5 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এল এম ইকুয়ালস টু 13, কত 13 বলা হচ্ছে। এটা কিন্তু কেটে দাও 13, বেশ। বা 5 বর্গ কত হবে? 25 হবে জানি, মাইনাস 2 এল এম ইকুয়ালস টু 13, বা 25টা যদি এদিকে নিয়ে চলে আসি মাইনাস হয়ে যাবে, তাহলে কী পড়ে থাকছে? মাইনাস 2 এল এম ইকুয়ালস টু 13 প্লাস 25 এদিকে এলে মাইনাস 25 হয়ে যাবে, বা মাইনাস 2 এল এম ইকুয়ালস টু প্লাস 13 থেকে মাইনাস 25 বাদ দিলে কত হবে? তাহলে 2, 5 থেকে 3 বদলে 2, আর 2 থেকে 1 বদলে 1, আর মাইনাস সাইন, বড় সংখ্যাকে মাইনাস আছে সুতরাং উত্তরে মাইনাস হবে। মাইনাস মাইনাস তোমরা তুলে দাও, কত পড়ে দেখছে? বা তাহলে 2 এল এম ইকুয়ালস টু 12, বা এল এম ইকুয়াল টু কত হবে? এল এম ইকুয়াল টু হবে 12/6, 6 দুগুণে 12, কত হলো? 2 হবে এখানে, 2 12/2 হলে 2 6 12, বা এল এম ইকুয়ালস টু কত হবে? 6। কেমন? এল এম এর মানটা বেরিয়ে গেল তোমাদের 6। পরের প্রশ্ন দেখো, এই সবগুলো দেখতে পাচ্ছি স্তম্ভ চিত্র অঙ্কন করতে বলছে। লেখচিত্র দেখো এগুলো অন্তত তোমরা পারবে। আর জ্যামিতিগুলো দেখো, জ্যামিতিগুলো করে দেওয়া আছে। দেখো এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করো, যার এ বি 5.5 সেমি, বি সি ইকুয়ালস টু 5 সেমি, আর সি এ ইকুয়ালস টু 6 সেমি। অর্থাৎ এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, 3টি বাহু স্কেল দিয়ে এঁকে নেবে, এঁকে নিয়ে তোমরা ত্রিভুজটা অঙ্কন করবে। অ্যাকচুয়ালি তোমরা হয়তো প্র্যাকটিস করছো এই প্রশ্নগুলোর মধ্যে, যেগুলো যদি সমস্যা হয় সেগুলো তোমরা অবশ্যই আমি কমেন্ট করো, আমি করে দেবো। তার প্রশ্ন বলছে পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করো, যার পি কিউ ইকুয়ালস টু 4 সেমি আর কিউ আর ইকুয়ালস টু 3 সেমি হলে পি কিউ আর এর 90 ডিগ্রি হলে পি কিউ আর ত্রিভুজটি পি আর বাহুর দৈর্ঘ্য কত বের করতে বলছে। আমরা 90 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিই, নেব কি পি কিউ, অর্থাৎ কিউ কোণ হবে 90 ডিগ্রি। যদি এইভাবে করি আমরা অঙ্কন, 90 ডিগ্রি সমকোণ হচ্ছে, এটা পি কিউ আর বলছে, পি কিউ আর যদি হয় সেক্ষেত্রে পি কিউ আর তোমরা পেন্সিল কম্পাস দিয়ে তোমরা অন্তত সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে। তার উপর তোমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে বলা হচ্ছে। তারপর বলছে কিউ আর বলছে 3 সেমি, এই ভূমিটা কত হবে? 3 সেমি, এই ভূমিটা কত হবে? কিউ আর হবে 3 সেমি। তারপরে বলছে এটা পি কিউ হবে গিয়ে 4 সেমি, এই পি কিউটা হবে গিয়ে এই পি কিউ হবে 4 সেমি। 4 সেমি কেটে নেবে তোমরা, 4 সেমি আর 3 সেমি কেটে নিয়ে এবার এখান থেকে এটা তোমরা স্কেল দিয়ে অঙ্কন করবে। দেওয়ার পর এবার পি আর কোণের বাহুর মান কত তোমরা স্কেল দিয়ে মেপে নেবে, কত সহজ হয়ে গেল। বেশ, পরের প্রশ্ন চলো, এ বি সি এর ত্রিভুজ অঙ্কন করো, যার বি সি 5.5 সেমি আর এ বি সি কোণ বলছে 60 ডিগ্রি আর এ সি বি কোণ 30 ডিগ্রি। তোমরা দেখো এইভাবে করবে, কীভাবে করবে? ত্রিভুজটা অঙ্কন করবে, 60 ডিগ্রি কোণ অঙ্কন করবে, একবার পেন্সিল কম্পাস চালিয়ে দিলে তোমরা 60 ডিগ্রি কোণটা সহজেই অঙ্কন করতে পারবে।
60 ডিগ্রি কোণ অঙ্কন করলে, 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারলে এবার দেখো তারপরে বলছে কি যে বলছে বিসি বাহু, অর্থাৎ কি বলেছে এ বিসি, অর্থাৎ এ বি সি দিয়ে দিলে তারপরে বলছে কার মান দেওয়া আছে, বলছে বিসি বাহুর মান দেওয়া আছে, বিসি বাহু 5.5 সেমি দেওয়া আছে। এই বিসি বাহুর মান কত হচ্ছে 5.5 সেমি। তাহলে তোমরা পেন্সিল কম্পাস দিয়ে কেটে নিলে 5.5 সেমি। নেওয়ার পর এবার বলছে এসিবি কোণ, এসিবি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এর উপরে তোমরা 30 ডিগ্রি কোণটা অঙ্কন করবে। এইভাবে মূলত হবে, এইভাবে মূলত হবে। এই কোণের মান কত হবে 30 ডিগ্রি হবে। তোমরা পেন্সিল কম্পাস দিয়ে তোমরা টেনে নিতে পারো 30 ডিগ্রি। নেওয়ার পর কি বলছে 30 ডিগ্রি অঙ্কন করো, এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করো যার বিসি বাহু এত হয়েছে আর এসিবি 30 ডিগ্রি। এইভাবে তোমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবে। তাহলে এসিবি বাহুর এসি বাহুর মানটা তোমরা সহজে স্কেল দিয়ে টেনে নিতে পারবে, জানার দরকার নেই। 30 ডিগ্রি কোণ অঙ্কন করলে সহজে এর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, অর্থাৎ এবি বাহুর উপর যুক্ত হয়ে যাবে। চলো পরের প্রশ্ন বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার এবিসি কোণ সমান 90 ডিগ্রি আর এবি বাহু হচ্ছে 7 সেমি। সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ মানে যার একটি কোণ সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ মানে জানি আমরা কি এইভাবে সমকোণ হবে, এই কোণ সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এই কোণ সমকোণী ত্রিভুজ অঙ্কন হলে তাহলে কী বলছে কোণ বলছে এবিসি কোণ 90 ডিগ্রি বলছে। সমকোণী ত্রিভুজ যে কোণের মান যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি সর্বদা হবে সমকোণ ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে ধরো এ বি সি, এবিসি, তাহলে এবিসি কোণ হলো, তাহলে এবি বাহু 7 সেমি বলছে, এবি কিন্তু এটা 7 সেমি বলছে, এটা 7 সেমি হবে। কত 7 সেমি হবে, এটা হবে 7 সেমি। 7 সেমি হলে বুঝছে এবিসি সমদ্বিবাহু বলছে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো, অর্থাৎ এ বি বাহু যদি 7 সেমি হয় সমদ্বিবাহু কেমন, এই বাহুটা যদি 7 সেমি হয় কিন্তু এই বাহুটা হবে 7 সেমি কেমন। আর অতিভুজ তো সব বৃহত্তম বাহু, অতিভুজটা বৃহত্তম বাহু, অতিভুজ বৃহত্তম বাহু, সুতরাং এই বাহু আর এই বাহু অর্থাৎ ভূমি আর লম্ব কিন্তু 7 সেমি করে হবে কেমন। আর অতিভুজটা সব থেকে বৃহত্তম বাহু, এর মান জানতে চাওয়া হয়নি। কি এ বি সি বাহু বি কোণ 90 ডিগ্রি হলে তাহলে এ বি হচ্ছে 7 সেমি, এ বি 7 সেমি হলে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হচ্ছে, সমকোণী সমদ্বিবাহু, সুতরাং এই বাহুটার মানও 7 সেমি হবে কেমন। বেশ, পরের প্রশ্ন চলো। আর পরের প্রশ্ন দেখতে তো পাচ্ছ এগুলো দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করতে বলছে। আর এইগুলোর মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি এই দ্বিস্তম্ভ লেখচিত্রগুলো অবশ্যই আমি করে দেওয়ার চেষ্টা করবে। আর তোমরা চেষ্টা করো যেগুলো কতটা তোমরা এক্সপার্ট হচ্ছে তোমরা এইগুলো এই দ্বিস্তম্ভ লেখচিত্রতে তোমরা সঠিক নাম্বারটা তোমরা পেতে পারো। সঠিকভাবে যদি তোমরা যদি দ্বিস্তম্ভ লেখচিত্র যদি অঙ্কন করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা পুরো নাম্বারটা এখান থেকে পেয়ে যেতে পারো কেমন। আর আরেকটা কথা বলি, যারা তোমরা গণিতে একটু দুর্বল বলে মনে করো, বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের পাই টু পাই গণিত তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যে গণিতগুলো তোমরা জানো না অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, আমি সহজে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরের মডেল স্কুলগুলোতে। চলো।